বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থা কেমন, ভালো না খারাপ? মোটামুটি আমরা সবাই জানি বাংলাদেশ ক্রিকেট মোটামুটি নিচের দিকে যাচ্ছে। কারণটা কি, নিউজিল্যান্ডের সাথে প্রথম ম্যাচে আমরা যেভাবে হারছি বলার বাইরে। একটা সময় যখন 68 বলে 75 রানের প্রয়োজন, এমনকি আমাদের হাতে 6 উইকেট হাতে ছিল, ওই খেলা আমরা কিভাবে হারি। এমনকি এমন একটা নিউজিল্যান্ড টিমের সাথে যে টিমে কোনো তারকাই নেই। কারণটা কি, একদিকে পিএসএল চলতেছে, একদিকে আইপিএল চলতেছে, তারকারা সবাই ওইখানে খেলতে ব্যস্ত। কিন্তু আমরা তো নিউজিল্যান্ডকে ঘরের মাটিতে হোয়াইট ওয়াশও করেছিলাম। এমনকি ওই টিমে ব্র্যান্ডন ম্যাককালাম, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল এদের মতো মহাতারকারা ছিল। এমনকি আমাদের দলও কিন্তু সাকিব আল হাসান, তামিম ইকবাল খান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম তারা খেলতে পারত। তাইলে বর্তমানে যারা খেলতে পারতেছে তারা কি খারাপ প্লেয়ার? মোটেই না ভাই। তৎকালীন সময় শক্তি কি ছিল? তৎকালীন সময় শক্তি ছিল আমাদের দলে স্পিন অ্যাটাকটা খুব ভালো ছিল। মোটামুটি যে সকল ব্যাটসম্যান ছিল সবাই টুকটাক বল করতে পারতো। এমনকি স্পিনিং এর ক্ষেত্রে সাকিব আল হাসান একা 100 ছিলেন, সে সাথে প্রিমিয়াম বলার হিসেবে আরো 1-2 জন যুক্ত থাকতেন। কিন্তু বর্তমানে স্পিন অ্যাটাকে আমাদের স্পিনার নাই বললেই চলে। কিন্তু আমাদের দলে কিন্তু বর্তমানে পেস অ্যাটাক কিন্তু দুর্দান্ত ভালো। খেয়াল করে দেখবেন, নাহিদ রানা একাই 100, যে কিনা প্রত্যেক ম্যাচে 145 গতিতে বল করতে পারতেছে অন এভারেজ। এমনকি তার ভালো দিনে তিনি 150ও ছুঁতে পারতেছেন। আপনি তাকে একটা স্লো পেস দিতেছেন। আমরা কিন্তু পিএসএল এ দেখছি তিনি দুর্দান্ত বল করতে পারতেন। তাকে কিন্তু পিএসএল থেকে টাইলে নিয়ে আসলাম। এমনকি তিনি ঘরে বাড়িতে এসে কোনো ধরনের খেলাই খেলতে পারতেছেন না। কারণটা কি, আপনি তাকে স্লো পেস দিচ্ছেন। আপনি যদি তাকে একটা ভালো পিচ দিতেন, তার বলগুলো মাটিতে পড়ে গলা পর্যন্ত আসতো, এই ধরনের বলগুলাতে হয়তোবা কিপারের হাতে ক্যাচ যাইতো কিংবা পুলশট মারতে যায় ইজি ক্যাচ হতো। কিন্তু যখন আপনি তাকে স্লো পিচ দিচ্ছেন, তিনি তার গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে বল করার চেষ্টা করতেছেন, কিন্তু এই পিচ থেকে বুক বরাবর বল আসতেছে। যখন এই বলগুলো বুক বরাবর আসতেছে, তখন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা খুব আরামসে এই বলগুলোকে টুংটাং করে 1-2 মারতেছে কিংবা 4 ছক্কা মারতে পারতেছে। ভাই, আমাদের দলে বাকি যে বলারগুলো রয়েছে, তাসকিন রয়েছে, মোস্তাফিজুর রহমান রয়েছে, শরীফুল রয়েছে, সবাই কিন্তু ভালো বলার। এমনকি ট্রু পিচে তারা ভালো বোলিং করতে পারে। অন্যদিকে যে সকল ব্যাটসম্যান এখন আমাদের দলে রয়েছেন, সবাই কিন্তু ভালো পিচে ভালো খেলেন। কারণটা কি, 2015-16 সালে কিন্তু টি-20 এতটা জলস ছিল না, যেটা বর্তমানে 2026 সালে এসে জলসটা আছে। তার মানে কি, সবাই ফ্রি ফ্লোয়িং ব্যাটসম্যান। এখন যদি আপনি ফ্রি ফ্লোয়িং ব্যাটসম্যানকে এই ধরনের টার্নিং টেক দেন, তখন কিন্তু ব্যাটসম্যান কিন্তু আকাশ থেকে পড়বেন। খেয়াল করে দেখেন, লিটন কুমার দাস এমন একটা বলে আউট হয়েছেন, তিনি তো এরকম একটা পিচ থেকে এই ধরনের একটা টার্ন কিন্তু আশাই করেন না। তার ব্যাট এবং প্যাডের মাঝখানে বর্তমানে এক হাতের একটা গ্যাপ ছিল, তিনি আকাশ থেকে পড়ে গেছে। কারণটা কি, তার স্ট্যাম্প পড়ে গেছে। তানজিদ আমাদের বর্তমানের খুবই স্বনামধন্য ব্যাটসম্যান, ভালো ওপেনার। তিনি ইনসুইং একটা বলে 4 ছক্কা মারতে গেলে এটা কিন্তু তার ব্যর্থতা বলবো ভাই। কারণ কি, আপনি মাত্র প্রথম ওভারে আসেন, প্রথম ওভার আইসা আপনি কেন এই ধরনের গ্লোরি শট মারতে গেলেন? আপনি বোল্ড আউট হয়ে গেলেন। আমাদের সাবেক ক্যাপ্টেন লর্ড শান্ত বিগত 11 ইনিংসের মাঝখানে তিনি সম্ভবত 4 থেকে 5 বার বোল্ড আউট হয়েছেন, সম্ভবত 6 বার, 5 বার পেস বোলারদের মাঝখানে, 1 বার স্পিনের কাছে। ভাই, আপনি আপনার ব্যাটিং টেকনিক ঠিক করেন। সৌম্য সরকার কেন দলের মাঝখানে যুক্ত নাই, এই প্রশ্ন উত্তর কিন্তু আমার কাছে জানা নেই। যখন তিনি লাস্ট ম্যাচটা খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাথে, আমি কিন্তু আমার আগের ভিডিওতে বলেছিলাম তিনি কিন্তু 90-এর উপর রান করতে পেরেছিলেন, এমনকি দুর্দান্ত ছন্দে ছিলেন। সাইফ, আপনি কিন্তু প্রথম ওভারে কিন্তু আউট হয়ে যাইতে পারতেন। আপনার ইজি একটা ক্যাচ কিন্তু তারা ছেড়ে দিছে। আপনার টেকনিকের মাঝখানে কিন্তু পরিবর্তন আনার দরকার। এগুলো হচ্ছে মেজর কথা বলতেছি ভাই। সবচেয়ে বড় সমস্যা কি, আমাদের মিডল অর্ডারে যে মধ্যমণি হওয়ার কথা, একটা সময় মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন, এমনকি তার ভাই বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম ছিলেন। তারা কিন্তু মিডল অর্ডারকে ধরে সে খেলতে পারতেন, যখন মারার প্রয়োজন ছিল 4 ছক্কা মারতে পারতেন। কিন্তু বর্তমানে আফিফ হোসেন কোন ধরনের খেলা খেলতে পারতেছেন? আপনার যদি 47 বলে 27 রান করেন, এমনকি আপনি যখনই তা আপনার সামনে বল আসতেছে, আপনার গ্লাভসে বল লাগতেছে, আপনার প্যাডে বল লাগতেছে, আপনি সুন্দর করে একটা সিঙ্গেলও নিতে পারতেছেন না। আপনাকে যেন দেখে মনে হচ্ছে আপনি এই বলে আউট হয়ে যাবেন, এই বলে আউট হয়ে যাবেন। প্রত্যেকটা বলের জন্য আপনার কাছে একটা ডিলিমার মতো, আপনি কি ডানে খেলবেন না বামে খেলবেন, সুইপ শট খেলবেন না সামনে আগে খেলবেন, সেটা আপনি বুঝতে পারতেছেন না। তাহলে আপনার মতো ব্যাটসম্যান দিয়ে আমরা কিভাবে ফিনিশিং রোডে মাহমুদুল্লাহ রিয়াদের মতো বড় প্লেয়ারের অভাব আমরা পূরণ করব? দেখেন, আমাদের মিডল অর্ডারে একটা সময় কে ছিলেন? মুশফিকুর রহিম ছিলেন। তার অভাব বর্তমান দলে কে পূরণ করবে? সাকিব আল হাসানের কথা তো ধরলামই না। যে সাকিব ব্যাটাতে রান করতে পারতেন, বলাতে উইকেট নিতে পারতেন, তার মতো বলার ব্যাটসম্যান বর্তমানে 11 জন প্লেয়ারের মাঝখানে একজনও পূরণ করতে পারতেছেন। আমাদের দলের ক্যাপ্টেন মিরাজ হাসান মিরাজ, তিনি হয়তো বলতে পারেন আমি তো ভাই ব্যাট করতে পারি, আমি তো বল করতে পারি। ভাই, নমুনা কোথায়? আপনি যেভাবে আউট হয়েছেন অ্যাজ এ ক্যাপ্টেন, 7 নম্বর পজিশনে নাই বা এই ধরনের শট কি ওই সময় খেলা চলে? ওটি কি দলের লাস্ট ওভার ছিল যে আপনাকে ওই সময় মারতে হবে? আপনি ওই সময় এই ধরনের একটা মানে পিছনের দিকে মারতেছেন কেন ভাই? সামনে এত বড় গ্রাউন্ড পড়ে আছে মিরপুরের, আপনি কি চোখে দেখতেছেন না? আপনি স্কোপ শট খেলতে যাচ্ছেন, আপনি কিপার হাতে ক্যাচ দিয়ে বসে আছেন। আপনি যে দলের ক্যাপ্টেন,
আপনার যে উইকেটের গুরুত্ব বেশি সেটা আপনি বুঝতে পারতেছেন না। প্রত্যেকের গাফিলতির শেষ নাই। যারা পিচ বানাইতেছে তারা বুঝতেই পারতেছে না যে বর্তমান টিমে স্পিনারদের কোনো ভূমিকাই নেই, আমাদের দল কোনো স্পিনারই নেই। রিশাদ হোসেন তিনি প্রপার স্পিনার না, হয়তোবা তিনি ওই দিন একটু ভালো বল করতে পারছেন তার দক্ষতার জোরে, কিন্তু আমরা কিন্তু তানভীরকে খেলাতে পারতেছি না। কারণ কি টিমের কম্বিনেশন নষ্ট হয়ে যাচ্ছে, দলে উপযুক্ত ব্যাটসম্যান উপযুক্ত জায়গায় খেলতে পারতেছে না দেখে কিন্তু আমাদের ব্যাটিং অর্ডারটা লম্বা করা প্রয়োজন। এখন যে ব্র্যান্ডের ক্রিকেট খেলা চলে, এখন কিন্তু ব্যাটিং অর্ডার আপনি ইচ্ছে করলে ছোট করতে পারতেছেন না। 8 নম্বর পজিশনে যদি কোনো ব্যাটসম্যান না থাকে তাহলে কিন্তু ওই দলটাকে দেখতেই খারাপ লাগে। এই কারণে কিন্তু রিশাদ হোসেনকে খেলানো লাগে, কারণ কি তিনি টুকটাক ব্যাটিং পারেন। কিন্তু এর আগের ম্যাচে আমি দেখতে পাইছি তিনি 8 বলে 4 করার পর যে একটা বাজে শট খেলে আউট হয়েছেন, এই ধরনের ব্যাটসম্যান 8 নম্বরে খেলায় তো কোনো লাভ নেই। যদি আপনি ভালো উইকেট করতে পারেন তাহলে তার মতো বলারকে বা তার মতো ব্যাটসম্যানকে, রিশাদ হোসেনের কথা বলতেছে, আপনি তাকে খেলাতে পারেন। আদারওয়াইজ কেন তানভীরকে আপনি খেলাতেছেন না? প্রপার বলার কেন বেঞ্চে বসে থাকবে? আপনি সৌম্য সরকারকে খেলাতেছেন না, এটা কিন্তু তার জন্য অবিচার করা হচ্ছে। এখন আজকের ম্যাচে যদি দলের মাঝখানে কোনো পরিবর্তন করা লাগে তাহলে আমি অবশ্যই বলবো প্রথমত পিচ পরিবর্তন করতে হবে, কিন্তু রাতারাতি কি পিচ পরিবর্তন করা সম্ভব কিনা সেটা কিন্তু আমি জানি না। যদি পরিবর্তন করা সম্ভব না হয় তাহলে যদি স্লো উইকেট হয়, যেটা পাকিস্তানের সাথে আমরা দেখছিলাম, পাকিস্তানের সাথে যে ধরনের ট্রু উইকেট আমরা খেলছিলাম, আমরা কিন্তু প্রথম 2 ম্যাচে কিন্তু তাদেরকে একদম ব্যাকফুটে ফেলে দিয়েছি। আমরা কিন্তু প্রথম 2 ম্যাচে কিন্তু ম্যাচটা জিতে যাই, সিরিজটা জিতে যাই। এখন যদি এই পিচটা যদি স্লো উইকেট হয় আর আমাদের ব্যাটসম্যানরা যদি ফেসে যায় তাহলে কিন্তু আমরা হোয়াইট ওয়াশ হইলে হইতে পারি, নিজেদের ঘরে মাটিতে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। কারণটা কি আমাদের ব্যাটসম্যানরা এখন স্লো পিচে খেলে অভ্যস্ত না। কারণ টি-20-র এই যুগে যেখানে অভিষেক শর্মা বলেন বা বিশ্বের নামি দামি ব্যাটসম্যান বলেন যেখানে 15 বলে হাফ সেঞ্চুরি করতে পারতেছে, তাহলে আমাদের দেশের ব্যাটসম্যানরা যদি 15 বলে 1 রান করে, কারণটা কি আপনি স্লো পিচ দিতেছেন, এখানে দোষটা কার? দেখেন ভাই, দায়িত্ব আপনাকে নিতে হবে, স্বীকার আপনাকে করতে হবে, ব্যর্থতার দায় নিতে হবে। টি-20 বিশ্বকাপ আমরা খেলতে যেতে পারিনি। এখন এই দায়িত্ব কে নেবে? এই দায়িত্ব অবশ্যই বাংলাদেশ সরকারের ছিল, কিংবা যারা ক্রিকেট বোর্ড পরিচালনা করতে তৎকালীন সময় তাদেরকেই দায়িত্ব নিতে হবে। এখন যারা বর্তমানে ক্রিকেট বোর্ড চালাতেছে, এখন তামিম ইকবাল খান আছেন, তামিম ইকবাল খান আপনার আন্ডারে যেহেতু পিচটা হয়েছে, কিংবা আপনি বলতে পারেন ভাই আমি তো মাত্র নতুন নিছি, বুলবুল ভাই আগে ছিলেন, তিনি নির্দেশনা দিয়ে গেছেন, ভাই এখন আপনি সেটা দ্রুত পরিবর্তন করেন। পিচটা চেঞ্জ করতে রাতারাতি 2 থেকে 3 দিনের মাঝখানে একটা পিচ সুন্দর করে পরিবর্তন করা যায়। এখন যেহেতু পরিবর্তন করা যায়, আর বাংলাদেশের শক্তি যেহেতু ব্যাটিং, বাংলাদেশের শক্তি যেহেতু পেস বোলিং, এখন ওইদিকে তো মনোযোগী হতে হবে। আপনি খেয়াল করে দেখেন আপনার জামানায় যদি স্পিন দিয়ে ভালো করা যেত, ওই সময় আপনার দলের স্পিন ছিল। তামিম ইকবালকে বলতেছি, বিসিবি সভাপতি, কারণটা কি ওনার সময় সাকিব আল হাসান একাই 100 ছিলেন, বা তার সাথে যারা বোলিং করতে পারতেন তারা সবাই স্পিন বল করতে পারতেন। মাহমুদুল্লাহ রিয়াদ বল করে সঙ্গ দিতে পারতেন, প্রিমিয়াম বলার হিসেবে আরও ছিলেন, আব্দুল রাজ্জাক ছিলেন, কিন্তু বর্তমানে ওই ধরনের স্পিনার নাই। এখন যদি আপনি মনে করেন যে না পেস বলাররা স্পিন বল করবে, মোস্তাফিজুর এসে কাটার মারবে প্রত্যেক বলে, শরীফুল এসে কাটার দিবে, ইভেন নাহিদ রানাকে স্লো বল করা শিখতে হবে, হচ্ছে না ভাই। নাহিদ রানা জেনুইন র পেস বলার, তিনি কেন স্লো বল করা শিখতে যাবেন? তিনি শিখতে যাবেন আরো কিভাবে গতি বাড়াতে হয়, কিভাবে ব্যাটসম্যানের নাক মুখ ভস্কাই ফেলতে হয়। এখন যদি আপনি তাকে ফোর্স করেন ভাই আপনি কাটার বল শিখেন, মোস্তাফিজুর রহমান হন, তাহলে তো ভাই আমাদের ক্রিকেট রসাতলে যাবে। যেটা আমাদের শক্তি, সেই শক্তিতে আমাদের কায়েম থাকতে দেন। আপনি কেন আমাদেরকে ফোর্স করতেছেন যে আমরা ক্রিকেট খেলাটাকে চেঞ্জ করি? উন্নত বিশ্বের দিকে দেখেন, অস্ট্রেলিয়া কিভাবে ক্রিকেট খেলতেছে, ইন্ডিয়া কিভাবে খেলতেছে, ইংল্যান্ড কিভাবে খেলতেছে, তারা কিন্তু তাদের শক্তির জায়গায় কোনো ধরনের কম্প্রোমাইজ করে না। যখন ইন্ডিয়ার মাটিতে একটা টিম আসে টার্নিং ট্রেক বানানো হয়, আবার এই ইন্ডিয়া যখন অস্ট্রেলিয়া যায় এই ধরনের বাউন্স ট্রেক দেয়, যখন তাদের চাপাচোপা ভেঙে যায়। কারণটা কি? নিজেদের শক্তিটাকে কাজে লাগাতে হবে। বর্তমানে আমাদের শক্তি হচ্ছে আমাদের পেস বোলিং ইউনিট, এই ইউনিটটাই যদি সুন্দর মতো কাজে লাগানো যায় এবং উপর থেকে তানজিদ যদি প্রপার ব্যাটিংয়ে খেলতে পারেন, প্রপার পিচে খেলতে পারেন, তাহলে কিন্তু তিনি 4 ছক্কার বন্যা বসে দিতে পারবেন। শেষে লিটন কুমার দাস, সাইদ বলেন, তহিদ বলেন, সবাই কিন্তু মোটামুটি পারদর্শী ভালো পিচে খেলার মতো। সবচেয়ে বড় সমস্যা কি? আফিফকে দিয়ে চলবে না ভাই। তার জায়গায় অবশ্যই আজকে অঙ্কনকে জাতীয় দলে ঢোকাইতে হবে, কিংবা জাকির আলীকে আরেকটা সুযোগ অবশ্যই আমাদেরকে দিতে হবে। কারণটা কি ভাই? ব্যর্থতা থাকবেই, ব্যর্থতা থাকবে। আপনি খেয়াল করে দেখেন বড় বড় ব্যাটসম্যানরাই খারাপ সময় মাঝখান দিয়ে যায়, সেটা সচিন হোক, সেটা বিরাট কোহলি হোক, সেটা এবি ডিভিলিয়ার্স হোক, সবাই কিন্তু একটা বাজে সময় পায়। এখন আপনি যদি মনে করেন একটা নতুন ব্যাটসম্যান কয়েকটা সিজন খারাপ খেলছে, এখন যদি একবারে তাকে একদম বসাই দেন তাহলে তার কেরিয়ার নষ্ট হয়ে যাবে। আর বাংলাদেশের মতো জায়গায় যদি আপনি প্লেয়ারকে এত তাড়াতাড়ি অবাঞ্ছিত করে দেন, আপনি খেয়াল করে দেখেন সাব্বির রহমান, এতদিন ধরে আমরা বলতেছি যে সাব্বির রহমানকে দলের প্রয়োজন। টি-20 বিশ্বকাপে আগেও বলছি, পরেও বলছি, যখন টি-20 খেলা হবে আবার বলবো, কারণ কি আমাদের দলে সাব্বির রহমানের মতো হিটার ব্যাটসম্যান নাই। জাকির আলী 7 নম্বর পজিশনে কিন্তু ভালো খেলতে পারেন, কেন তাকে আরেকটু সুযোগ দেওয়া হচ্ছে না? ভাই ভাই তিনিও তো মানুষ, তিনিও তো ভুল করতে পারেন।
এখন আমাদের দলে তেমন কোনো পরিবর্তন কিন্তু করার সুযোগ নাই। হয়তোবা আপনি উপরে থেকে কি করতে পারতেছেন, আপনি শান্তকে আজকে ড্রপ করে দিতে পারতেছেন, শান্তর জায়গায় সৌম্য সরকার ঢুকবে, সৌম্য সরকার ওপেনিং এ যাবে, তানজিদ 3 নম্বর পজিশনে আসবে, এমনকি 7 নম্বর পজিশনে আফিফকে আপনি ড্রপ করে দিতে পারতেছেন, আফিফের জায়গায় আপনি মাহিদুল ইসলাম অঙ্কনকে নিতে পারতেছেন। আর যদি আরেকটা পরিবর্তন করতে চান তাহলে আপনি কি করতে পারতেছেন, আপনি তানভীরকে খেলাতে পারতেছেন, রশাদকে ড্রপ করতে পারতেছেন, তবে এটা খুবই কঠিন কল হয়ে যাবে। আমরা ভালো খেলতে পারতেছেন, আমাদের বলাররা ভালো বোলিং করতে পারতেছেন, তাহলে লাভ কি ভাই? পিচটা এমন দেন অ্যাটলিস্ট ব্যাটসম্যানের যেন খেলতে পারে কিংবা বলাররা যেন ভালো বোলিং করতে পারে। কোনোটাই যদি আমাদেরকে না দেন, দিন শেষে তাদেরকে দোষ দিয়ে লাভ কি? দোষ তো আপনাদের, দোষ আপনারা স্বীকারও করবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনার মতো কোনো গল্প নেই, খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।